গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যাম সুন্দর দত্তর কলমে কুসংস্কার। শ্যাম সুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। আজ শুনবেন তাঁর লেখা গল্প কুসংস্কার। গত ফাল্গুন মাসে ধীমানের সঙ্গে জয়ার বিয়ে হয়ে গেল। ধীমান কলকাতায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। চাকরির সঙ্গে মাঝে মধ্যে বাবার ব্যবসাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জয়ার বাবা সুকুমার মণ্ডলের চাষাবাদের উপরই ভরসা। গরিব চাষি গৃহস্থ, 2 ছেলে ও 2 মেয়ে। জয়া বড়। গায়ের রং খুব ফর্সা না হলেও জয়াকে দেখতে বেশ সুন্দরী ও সুকেশী। খুব নম্র, ধীর স্থির লক্ষ্মীশ্রী, আর 5টা মেয়ের থেকে একটু আলাদাই। পড়াশোনাতেও বেশ ভালো, কিন্তু অভাবের তাড়নায় ম্যাট্রিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এখন ঘর সংসারের কাজে মাকে সাহায্য করে আর ছোট ছোট ভাই বোনেদের নিয়ে সকাল সন্ধ্যেতে পড়াতে বসে। দেখতে দেখতে বিয়েরও বয়স হয়ে গিয়েছে। অনেক জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু দেনা পাওনাতে আটকে যায়। গ্রামে গঞ্জে যৌতুক নিয়ে পণ্যবস্তুর মতো দর কষাকষি চলতেই থাকে। এই দেনা পাওনার জগৎ থেকে গ্রামের মানুষ এখনো বেরিয়ে আসতে পারেনি। সেদিক দিয়ে ধীমানের অবস্থা বেশ ভালো। শুধু চাষাবাদের উপর ভরসা সে করে না। ধীমানের বাবা একজন বড় ব্যবসায়ী। জয়াকে দেখেই খুব পছন্দ হয়ে যায় ধীমানের। সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাবও দিয়ে দেয়। সত্যি ভালো লাগার মতোই মেয়ে জয়া। ধীমানের বাবা অরুণ হালদার বিয়ের প্রস্তাব দিতেই জয়ার বাবা সুকুমার মণ্ডল বলেন, আমাদের অবস্থা তো দেখছেন, অভাবের সংসার, এত তাড়াহুড়ো করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কোনো দাবি দাওয়া নেই। আসলে আপনার মেয়েটিকে আমাদের খুব পছন্দ, বুঝলেন তো, তাই আর কি। তাছাড়া জয়াকে দেখে আমার ছেলের তো খুব পছন্দ, তাই আমরা আর দেরি করতে চাই না। আগামী ফাল্গুন মাসেই, এখনো হাতে মাস 1.5 সময় আছে, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। ধীমানের বাবা সান্ত্বনা দিয়ে বলেন। জয়ার বাবা আর না করতে পারেননি। ফাল্গুন মাসে বিয়ের দিন ধার্য হতেই পাড়ায় কানাঘুষো চলতে থাকে। ভালো মন্দ যে খবরই হোক না কেন, গ্রামে গঞ্জে খুব তাড়াতাড়ি সেটা ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির ফটকের মা পরের দিনই জয়াদের বাড়ির উঠোনে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জয়ার মা শ্রাবণীকে বাড়িতে দেখতে না পেয়ে ডাকতে শুরু করে। শ্রাবণী, ও শ্রাবণী, বাড়ি আছিস নাকি রে? বাড়ির পিছন থেকে শ্রাবণী বলে, আসছি খুড়িমা, পিঁড়িটা একটু টেনে নিয়ে একটু বসুন। খুড়িমা পিঁড়িটা টেনে নিয়ে বসে বিড়বিড় করে নিজের মনেই বলতে শুরু করে, আর বয়সকালে মানুষের যত জ্বালা, হাঁটুর ব্যথায় আর কোথাও বেরুতেই পারি না। এই দেখুন না, এখনো রান্নাই চাপানো হয়নি। ওর বাবা এখনই মাঠ থেকে এসে পড়বে, দুপুরও গড়িয়ে গেল। তাই পিছনের মাচা থেকে একটু পুঁই শাক তুলে আনলাম। শ্রাবণী রান্না করতে করতে জিজ্ঞাসা করে, আপনার হাঁটুর ব্যথা কমেছে? অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও তো কিছু হলো না। রাতেও তেমন ঘুম হয় না, শরীরটা মাঝে মধ্যে আনচান করে। এত কষ্ট আর সহ্য হয় না। এখন ঘাটে যেতে পারলেই বাঁচি। ওকে কথা খুড়িমা। আর এসব কি আপনার ইচ্ছাতে? আপনি বললেই তো আর হবে না, সময় হলেই না হয়। আর এই পায়ের ব্যথা নিয়ে কষ্ট করে আবার ভর দুপুরে আসতে গেলেন কেন? তোমার মেয়ের বিয়ের সুখবরটা পেয়ে আর থাকতে পারলাম না, তাই। তবে তোমাকে জানিয়ে রাখি, ওই গ্রামের পাশেই আমার বাপের বাড়ি। ওদের সব খবরই আমি জানি।
ছেলের বাবা ওই অরুণ হালদার খুব ভালো মানুষ, কিন্তু ধীমানের মা মীরা একদমই ভালো না। ওদের একমাত্র আদুরে ছেলে ধীমান মায়ের কথায় ওঠে আর বসে। তাছাড়া বড়লোকের ছেলে, বুঝতেই পারছো, কলকাতার মতো শহরে চাকরি করে। শুনেছি মেয়ে বন্ধুও নাকি অনেক আছে। তাই বলছি একটু চিন্তা ভাবনা করে এই কাজে হাত দিও। তুমি ভেবো না তোমাকে কুপরামর্শ দিতে এসেছি। আমি সম্পর্কে জয়ার ঠাকুমা। জয়াকে আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি। ওর মতো ভালো মেয়ে। আমি ওকে দু হাত তুলে আশীর্বাদ করে যাচ্ছি, ও যেন জীবনে সুখী হয়। গরিবের মেয়ের কপালে আবার সুখ খুড়িমা? ওর ভাগ্যে যা আছে তাই হবে। ছেলেটাকে ওর বাবা হাতছাড়া করতে চাইছে না, বুঝলেন? তাছাড়া ওদের কোনো দাবি দাওয়াও নেই। বেলা গড়িয়ে গেল, আর বসবো না। দেখি এবার উঠি, তবে চিন্তা ভাবনা করে। ফাল্গুন মাসেই জয়ার সঙ্গে ধীমানের বিয়ে হয়ে যায়। আনন্দ খুশিতে দিন যায় জয়ার। অফিস থেকে এখন বেশ তাড়াতাড়ি বাড়ি ফেরে ধীমান। মাঝে মধ্যে জয়াকে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়ে। এখন উভয়েই গভীর স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একে অপরের পরিপূরক। একে অপরের মধ্যে তারা নিজেদেরকে খুঁজে পায়। একে অপরের ভালোবাসার হৃদয়ে জায়গা করে নেয়। কেউ কাউকে না দেখে বেশিক্ষণ থাকতে পারে না। স্বামী স্ত্রীর এই পবিত্র ভালোবাসাকে কেউ কখনো হারাতে চায় না। যারা স্বামী স্ত্রীর এই পবিত্র ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তারাই জানে কি মানসিক কষ্ট ও যন্ত্রণা। স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে সরে গেলে মানসিক কষ্ট সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করে ফেলে। অনেকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। অনেকে নেশা ভাঙ করে নিজেকে শেষ করে দেয়। এইভাবে আনন্দ খুশিতে ধীমান আর জয়ার দিন কাটে। কিন্তু শাশুড়ি মা মীরা দেবী জয়ার আনন্দ খুশি একদম সহ্য করতে পারেন না। সব সময় জয়ার পিছনে পড়ে থাকেন। বলি বাপের তো চাল চুলো কিছুই নেই, সেই বাপের মেয়ে এখানে এসে রানিং হয়ে বসে থাকলে চলবে? হ্যাঁ, বলি দিন রাত ফুর্তি মেরে বেড়ালে হবে? এইভাবে দিনের পর দিন শাশুড়ি মা জয়ার পেছনে পড়ে থাকেন। শাশুড়ি মায়ের মুখের কথাগুলো শুনে জয়া খুব কষ্ট পায়। শাশুড়ি মাকে ভয়ে কিছু বলতে পারে না। মানসিক কষ্ট সহ্য করতে না পেরে জয়া ধীমানের শরণাপন্ন হয়। কিন্তু মায়ের বাধ্য ছেলে ধীমান মায়ের ওপর কথা বলতে সাহস পায় না। এইভাবেই জয়ার মানসিক কষ্টে দিন যায়। বিয়ে হওয়ার 1 বছর হয়ে গেল। খুব শীঘ্রই জয়া সন্তান উপহার দিতে চলেছে। এই সুখবর পরিবারের সকলকেই বেশ আনন্দ দিয়েছে। শাশুড়িমা ভেবেই রেখেছেন কার্তিক ঠাকুরের মতো নাতি আসছে ঘরে। এর কয়েকদিন পরেই ডাক্তারবাবুর নির্দেশে ধীমান বন্ধু বিকাশকে সঙ্গে নিয়ে জয়াকে সদর হাসপাতালে ভর্তি করে। জয়া হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন গভীর রাতে ধীমানের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে নামি হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকালেই ধীমানের বাবা মারা যান। ধীমানের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বাড়ির এই করুণ অবস্থা দেখে ধীমানের বন্ধু বিকাশ জয়াকে হাসপাতালে দেখতে এসে দেখে ধীমানের মেয়ে হয়েছে। মা ও মেয়ে উভয়েই সুস্থ আছে। একই দিনে একদিকে বাড়িতে সুসংবাদ, অন্যদিকে শোকের ছায়া। হে কি ভগবানের বিচার! মানুষকে এইভাবে শাস্তি। জয়াকে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা না জানিয়ে বিকাশ বাড়ি চলে আসে। ধীমানের মেয়ে হয়েছে, বিকাশ সেই মুহূর্তে কাউকে কিছু বলতে সাহস পায় না। ধীমানের বাবার কত আশা ছিল খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবে। সব আশা আকাঙ্ক্ষা স্বপ্নের জগতেই রয়ে গেল। পরের দিন বিকাশ ধীমানকে শুভ সংবাদটা দিতেই ধীমান খুশি হয়ে মাকে বলে, মা, আমার মেয়ে হয়েছে, আমি হাসপাতালে যাচ্ছি।
ধীমানের মুখে খবরটা শুনেই মা মীরা দেবী চিৎকার করে কান্নাকাটি করে, বলে, ও মেয়ে অপয়া, অলক্ষ্মী, রাক্ষসী, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোর বাবাকে খেলো, আরও কত অঘটন ঘটাবে কে জানে। আমি ওই মেয়েকে ঘরে ঢুকতে দেব না, তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দে। পাশে দাঁড়িয়ে থাকা একজন বয়স্কা মহিলা এগিয়ে এসে অন্য এক মহিলাকে কানের কাছে ফিসফিসিয়ে বলে, সত্যি মেয়েটি সংসারের জন্য অমঙ্গল। খবরটা জয়ার কানে আসতেই জয়া কান্নায় ভেঙে পড়ে। একদিকে শ্বশুর মশাইয়ের মর্মান্তিক দুর্ঘটনা, তার উপর শাশুড়ি মায়ের শাসানি। এই মুহূর্তে কি করবে ভেবে পায় না। ধীমান এসে হাসপাতাল থেকে নিয়ে যাবে সেই আশায় বুক বেঁধে আছে জয়া, কিন্তু না, ধীমান আজও এলো না। পরের দিন ধীমান হাসপাতালে এসে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিয়ে মেয়ে ও স্ত্রী জয়ার সঙ্গে দেখা না করেই বাড়ি চলে আসে। এদিকে জয়া রাস্তার দিকে চেয়ে বসে আছে, কখন ধীমান এসে বাড়ি নিয়ে যাবে সেই অপেক্ষায়। কিন্তু না, ধীমান আজও এলো না। জয়া ভাবছে, ধীমান ওকে এত ভালোবাসে, সে কখনো মায়ের কথা শুনবে না। ধীমান অবশ্যই আসবে, সে অবশ্যই আসবে। এই অপেক্ষার শেষ কোথায় কে জানে। এই আসছে ভাবতে ভাবতে জয়া দেখে হেড নার্স এগিয়ে আসছেন। হেড নার্স জ্যোৎস্নাদি এগিয়ে এসে বলেন, আপনার স্বামী হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিয়ে চলে গেছে, আর আপনাকে এই চিঠিটা দিয়ে গেছে। চিঠিটা হাতে পেয়ে জয়া তৎক্ষণাৎ পড়ে উঠতে পারল না। মনটা কেমন উদাস হয়ে গেল। ভাবল, ধীমান আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করলো না, মেয়ের মুখটাও দেখে গেল না। এ কেমন বাবা, এ কেমন ভালোবাসার ছিরি। জয়া দুঃখ পেয়ে নীরবে চোখের জল ফেলতে শুরু করে। গত পরশু ধীমানের বন্ধু বিকাশের মুখে শাশুড়ি মায়ের কুকথাগুলো শুনেছে। তাহলে শাশুড়ি মায়ের কথাতে তার বাধ্য ছেলে। তারপরেও জয়া জানে ধীমান কখনোই তাকে দূরে সরিয়ে দিতে পারবে না, কারণ তাকে ধীমান খুব ভালোবাসে, সে আসবেই আসবে। কিন্তু চিঠিটা পড়ে জয়া আর নিজেকে ধরে রাখতে পারেনি। চিঠিতে লেখা, আমার বাবা মারা গেছে। এই দুঃসংবাদটা বিকাশের মুখে তুমি নিশ্চয়ই শুনে থাকবে। এই শোকার্থ পরিস্থিতির মধ্যে এখন তোমাকে আর আমার মেয়েকে আমি এই বাড়িতে আনতে চাইছি না। তুমি এখন কিছুদিনের জন্য তোমার বাপের বাড়ি থেকে যাও। বাবার অশৌচের কাজটা শেষ হলেই তোমাকে আর মেয়েকে আমি বাড়িতে নিয়ে আসব। এ অবস্থায় জয়া কি করবে, কোথায় যাবে ভেবে পায় না। নীরবে দু চোখ বেয়ে অশ্রুধারা বইতে থাকে। তাই দেখে জ্যোৎস্নাদি এগিয়ে এসে বলেন, কি হলো, তুমি অমন করে কাঁদছো কেন? জয়া কাঁদতে কাঁদতে জ্যোৎস্নাদিকে বলে, আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি আর বাবার ঘাড়ে বোঝা হয়ে বসতে চাই না। বাবা নিজেই সংসার চালিয়ে উঠতে পারে না, তার উপর তুমি আত্মহত্যা করতে যাবে কেন? তোমার থেকেও অনেক মানুষ কষ্টে আছে। কই, তারা তো আত্মহত্যার পথ বেছে নেয় না। তারাও তো লড়াই করে বেঁচে আছে। লড়াই করে বাঁচতে শেখো। আর তুমি যদি কিছু মনে না করো, তাহলে তুমি আমার বাড়িতে কিছুদিন থাকতে পারো। আমি তোমার বড় দিদির মতো, আর আমার বাড়িতে কেউ নেই। বাড়িতে আমি একাই থাকি। আমারও তো বয়স হলো, আর বছর সাথে চাকরি আছে। আমিও তোমার মতো একদিন ঠিক এরকমই বিপদের সম্মুখীন হয়েছি। এখন আমি প্রতিষ্ঠিত। আমাদের বাড়িতে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। বাড়িতে রান্নার লোকও আছে। তোমার স্বামী যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, ও ঠিক তোমার বাপের বাড়ি পৌঁছে যাবে। ওখানে তোমাদের দেখতে না পেলে খোঁজ খবর নিয়ে হাসপাতালে চলে আসবে। 2-1 দিনের মধ্যে তোমার বাপের বাড়িতে খবর পাঠিয়ে দেবো। তোমার বাবা মা এসে তোমাকে যদি নিয়ে যান, তখন তুমি চলে যেও। জ্যোৎস্না দিদির এই উদারতা দেখে জয়া খুব খুশি হয়, কিন্তু জ্যোৎস্না দিদির বাড়িতে যেতে রাজি হয় না। জয়া বলে, যা ভাগ্যে আছে তাই হবে। আমি বাপের বাড়িতেই চলে যাব। জয়া মনে মনে ভাবে,
দিদির মনে এত মায়া মমতা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। জুনিয়র নার্সগুলো দিদিকে দেখে আগে থেকেই সাবধান হয়ে যায়। ওদের ভুল ত্রুটি দেখলেই দিদি চেঁচামেচি শুরু করে দেয়। জ্যোৎস্নাদি জয়াকে মায়া জড়ানো সুরে বলে, তুমি কিছু মনে করো না। যে বাবা নিজের সন্তানকে না দেখেই চলে গেল, সে কেমন বাবা? এখন তোমাকে তাহলে বাপের সংসারে বোঝা হয়ে থাকতে হবে। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো। এই বলে বেডের কাছ থেকে একটু সরে যেতেই জয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। দিদি পিছন ফিরে তাকাতেই জয়ার কান্না দেখে দিদি ফিরে কাছে আসতেই দিদির হাত দুটো ধরে নীরবে বিরামহীন চোখের জল ফেলতে থাকে সে। দিদি বুঝতে পেরে আদর করে জয়ার মাথায় হাত বুলিয়ে কাছে টেনে নিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। তোমাকে ও মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তোমার স্বামীর কাছে লোক পাঠাবো। আশা করি ও এসে তোমাদের নিয়ে যাবে। ঠিক আছে, এখন তো আমার সঙ্গে চলো। দিদির 5টায় ডিউটি শেষ হতেই জয়া মেয়েকে কোলে করে জ্যোৎস্নাদির বাড়িতে চলে আসে। পরের দিন থেকেই শিশুকন্যাকে দেখাশোনা করবার জন্য দিদি একজন আয়াকে রেখে দেয়। দিদি ডিউটি থেকে বাড়িতে না আসা পর্যন্ত আয়া জয়ার কাছেই থেকে যায়। এর পরের দিনই জয়ার মা বাবা ও স্বামীকে খবর পাঠানো হয় স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। জয়ার মা বাবা এসে দেখা করে বলে, তুই কোনো চিন্তা করিস না, জামাই এসে তোকে ও নাতনিকে নিয়ে যাবে। তবে বেয়াইয়ের মৃত্যুর আগেই নাতনির জন্ম হওয়াতে বেয়ানের খুব রাগ হয়েছে। ওরা কুসংস্কারের জগৎ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। আজকালকার দিনে একটা সুস্থ সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার, সেটা পুত্র বা কন্যা যাই হোক। বর্তমান যুগে কর্মজগতে মেয়েরাই বরঞ্চ অনেকটা এগিয়ে আছে বলা যায়। এই মেয়ে যে কোনো একদিন বিশ্ববিখ্যাত হবে না তা কেউ বলতে পারে? তবে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আইনের সাহায্য নিয়ে এই মেয়েকে মানুষ করব। মা শ্রাবণী দেবী জয়াকে জিজ্ঞাসা করেন, তুই এখানে থাকবি না আমাদের সঙ্গে চলে যাবি? উত্তরে জয়া বলে, মেয়ে এখানে খুব যত্নতেই আছে, আমি আপাতত এখানেই। বাবা মা বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে জয়ার মা শ্রাবণী দেবী বলেন, দেখ, মেয়েকে অলক্ষী বলে বাড়িতে ঢুকতে দিল না, কিন্তু হাসপাতালের এই দিদি কেমন আদর করে বরণ করে ওকে ঘরে তুলে নিল। ওর সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক নেই বল। দেখিস, এই মেয়ে সত্যি একদিন খুব বড় হবে। এইভাবে জয়ার দুঃখে সুখে দিন যায়। স্বামী ধীমানের আসার অপেক্ষায় থাকে। অনেক দিন হতে চলল, বারবার খবর পাঠানোর পরেও কোনো খোঁজ খবর নেয় না। দিনের পর দিন জয়া নীরবে চোখের জল ফেলে আর পথপানে চেয়ে থাকে, এই আসছে এই আসছে। এইভাবে আজ প্রায় 4 বছর হতে চলল, কিন্তু ধীমান এলো না। জয়ার মনে বারে বারে ধাক্কা দেয় সেই মধুর সুখ স্মৃতির দিনের কথাগুলো। একে অপরের মধ্যে ভালোবাসার হৃদয়ে যে জায়গা করে নিয়েছিল, সেই জায়গাটা এখন শূন্যতায় ভরা। হারিয়ে যাওয়া ভালোবাসার সেই মধুর সুখ স্মৃতির মুহূর্তগুলো যেন জয়াকে এখন খুঁজে বেড়ায়। কোথায় গেলে সেই সুখের দিনগুলো আবার ফিরে আসবে, কোথায় গেলে ধীমানকে আবার কাছে পাবে। কিন্তু না, হারিয়ে যাওয়া সেই মধুর সুখ স্মৃতিগুলোকে কি আর কখনো ফিরে পাওয়া যাবে? ভাবতে থাকে জয়া। জয়া ধীমানকে ভুলতে না পেরে আজও দিনের পর দিন পথ চেয়ে বসে থাকে, এই আসছে এই আসছে। অবশেষে ধীমান আর এলো না। স্বামী স্ত্রীর হৃদয় জুড়ে থাকা ভালোবাসার আকাশে ছায়া ফেলে দিল অজানা এক কুসংস্কার। জয়াও ধীমানের সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিল। অবশেষে জ্যোৎস্নাদি মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেন। মেয়ের নাম রাখেন অরিশা। আর জয়া নার্সিংয়ে ডিপ্লোমা করার পর হাসপাতালে চাকরিও পেয়ে যায়। এখন জয়ার রূপে গুণে সবাই মুগ্ধ। জয়ার রূপে মুগ্ধ হয়ে এক ডাক্তার তার প্রেমে পড়ে। জয়ারও ডাক্তার অমিতকে ভালো লাগে, কিন্তু প্রকাশ করতে চায় না।
ডক্টর অমিত বুঝতে পেরে জয়াকে বিয়ের প্রস্তাব দেন। জয়া বলে, আমার 4 বছরের একটি মেয়ে আছে। তাছাড়া আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। আমি তোমার সব খবরই দিদির কাছে শুনেছি। গ্রামের লোকে কুসংস্কারকে খুব বেশি প্রাধান্য দেয়। তোমার স্বামী আর ফিরে আসবে বলে মনে হয় না। তাছাড়া তুমি অনেক অপেক্ষা করেছো এরপরেও। আর তুমি তোমার মেয়ের জন্য কোনো চিন্তা করো না। আমাদের বিয়ের পরই তোমার মেয়েকে আমি আইনগত দত্তক নিয়ে নেব। ডক্টর অমিতের কথা শুনে জয়া খুব খুশি হয়। এখন দিদি আমার লোকাল গার্জেন। দিদি, মা, বাবা সকলেই যদি রাজি হয় তবেই। ডক্টর অমিতের বিয়ের প্রস্তাবের কথা দিদিকে বলতেই দিদি বলেন, বিয়ে করার আগে ধীমানকে ডিভোর্স দিতে হবে। পারবি তো? এতবার খবর দিয়েও যখন এলো না, আর আসবে বলে আমার মনেও হয় না। তবু আর একবার খবর পাঠিয়ে দেখি ধীমান আসে কিনা। না দিদি, অনেকবার খবর পাঠানো হয়েছে, আর নয়। তাছাড়া ডাক্তার অমিত তো আমাকে খুব ভালোবাসে, বিয়ের প্রস্তাবও দিয়েছে। ধীমান এখন আমাকে বাড়ি নিয়ে গেলেও ওর মা আমার মেয়েকে কুট কাটতে ছাড়বে না। ওখানে শান্তিতে থাকতে পারবো না। আমি আর ও বাড়িতে ফিরে যেতে চাই না। আমি এখন তোমার আর মা বাবার মতামতের অপেক্ষায় আছি। দিদি এগিয়ে এসে আদর করে একটু মিষ্টি হেসে জয়ার চিবুকে হাত দিয়ে বলেন, কি রে, শুধু ডক্টর অমিতই তোকে ভালোবাসে? আর তুই? লজ্জায় দিদির সামনে দাঁড়াতে না পেরে একটু মিষ্টি হেসে পাশের ঘরে এসে বালিশের ওপর মুখ গুঁজে শুয়ে পড়ে জয়া। দিদি একটু পরে এসে ওর মাথায় হাত বুলিয়ে দেন। তুই খুশিতে থাকলেই আমি খুশি। ডক্টর অমিত ভীষণই ভালো ছেলে। তোকে সত্যিও ভালোবেসে ফেলেছে রে। খুবই উদার ও ভালো মনের মানুষ। না হলে একজন ডিভোর্সি মেয়েকে কখনো বিয়ের প্রস্তাব দিতে পারে? এ বিয়েতে আমার কোনো অমত নেই। তার আগে তোর বাবা মায়ের সাথে কথা বলে ধীমানকে ডিভোর্সের নোটিশটা পাঠাতে হবে। এর মাসখানেক পরেই ধীমান ডিভোর্সের নোটিশ পেয়ে যায়। ধীমান ডিভোর্সের নোটিশ পেয়েছে শুনে ধীমানের মা মীরা দেবী খুব খুশি হন, কিন্তু ধীমান মায়ের খুশি দেখে আর কিছু বলার সাহস পায় না, চুপ থেকে যায়। এর বছর খানেকের মধ্যে ওদের ডিভোর্সও হয়ে যায়। আর ডিভোর্স হয়ে যাওয়ার প্রায় 1 বছর পর জয়ার বিয়ের দিন ধার্য হয়ে যায়। তাই দেখে বান্ধবী সুনিতা এগিয়ে এসে বলে, কিরে, খুব ভালো জায়গাতেই ছিপটা ফেলেছিস বল। আমাদের কপালে তো আর জুটলো না। পাশ থেকে নমিতাও বলে, আগে দর্শন ধারে, পরে কোন বিচারে। বুঝলি, তোর রূপ থাকলে কি না। কেউ কারুর ভালো দেখতে পারে না। জয়া ওদের কথার কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। ডিভোর্সের পর থেকেই ধীমান মানসিক অবসাদে ভুগতে থাকে। স্ত্রী জয়া আর মেয়ের জন্য চিন্তায় চিন্তায় রাতে ঘুম আসে না। অফিসে যাওয়াও বন্ধ করে দেয়। বাবার ব্যবসাটাও ধীরে ধীরে বন্ধ হতে বসেছে। কোনো কাজে আর মন বসে না। ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কোথায় চলে যায়, আবার 2 দিন পরে বাড়ি ফিরে আসে। বড় বড় চুল দাড়ি নিয়ে পাগলের মতো ঘুরতে থাকে। তাই দেখে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে মা মীরা দেবীকে বলে, ছেলের আবার বিয়ে দিয়ে দাও গো, এই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এ ঘরে মেয়ে দেবে কে? মীরা দেবীর আচার আচরণ দেখে কোনো মেয়ের বাবা এ বাড়িতে বিয়ে দিতে রাজি নন। ধীমান পাগলের মতো তাই রাস্তায় রাস্তায় ঘোরে। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। ডিভোর্সের 1 বছর পরেই ডক্টর অমিতের সঙ্গে জয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের বছরখানেক পর ওদের একটি পুত্র সন্তান হয়। এখন স্বামী ছেলে মেয়েকে নিয়ে জয়ার ভরা সুখের সংসার। জয়া পরে নার্সের চাকরিটাও ছেড়ে দেয়। বিবাহ বিচ্ছেদের পরেও কারোর জীবনে ভালো কিছু অপেক্ষা করে। মেয়ে অরিশা এখন ক্লাস 3-তে পড়ে। পড়াশোনাতেও সে খুব ভালো। মেয়ের স্কুল ছুটির সময় জয়া প্রতিদিন মেয়ে অরিশাকে স্কুল থেকে নিয়ে নিজের গাড়িতে করেই বাড়ি ফেরে, সঙ্গে ড্রাইভারও থাকে। প্রতিদিনকার মতো আজও জয়া স্কুলে এসেছে মেয়ে অরিশাকে নিতে। স্কুল থেকে একটু দূরেই গাড়িটা পার্কিং করা হয়েছে। বাড়ির দিকে একটু এগিয়ে যেতেই হঠাৎ ধীমান ময়লা পোশাকে রুগ্ন চেহারা নিয়ে পাশে এসে করুণভাবে ডাকে, এই শোনো শোনো, এই শোনো শোনো জয়া।
চেনা চেনা কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকাতেই ধীমানকে দেখে চমকে ওঠে জয়া। এ কি এ কি কি হাল হয়েছে ধীমানের? ধীমানকে দেখে জয়ার খুব মায়া হলো, চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। ধীমানকে এক ঝলক দেখে কোনো কথা না বলে মেয়ের হাতটা ধরে হন্তদন্ত করে গাড়ির দিকে এগিয়ে যায়। ধীমান হাত তুলে পিছন থেকে আবার করুণভাবে ডাকে, জয়া, জয়া। কিন্তু জয়া ধীমানের ডাকে সাড়া না দিয়ে হনহন করে এগিয়ে গিয়ে গাড়িতে বসে ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো। ধীমান উদাস মনে তাকিয়ে থাকে, দেখে জয়া ও মেয়ে দামি একটা 4 চাকার ঝকঝকে গাড়িতে উঠে চোখের সামনে দিয়ে হুশ করে বেরিয়ে গেল। ধীমান অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে রাস্তার ধারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। পিছন থেকে একটা অটো এসে এমন হর্ন দিল, ড্রাইভার বলল, আরে ও দাদা, একটু সরুন। আরে স্ট্যাচু হয়ে রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিকে তাকিয়ে কি দেখছেন? আরে উনি একজন বড় ডাক্তারের ওয়াইফ, স্কুল ছুটির সময় রোজ এসে মেয়েকে নিয়ে যান। আরে ওসব বড় লোকের ব্যাপার, আমরা কি আর অমন নামি স্কুলে মেয়েকে পড়াতে পারবো? সবই কপাল। সরুন সরুন। ধীমানের দু চোখ বেয়ে নীরবে অশ্রুধারা বইতে লাগলো। অনেক দুঃখের বোঝা নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। মেয়ে অরিশার মুখের পানে চেয়ে বলল, ওই লোকটাকে দেখে মা তুমি কাঁদছো কেন? কই না তো, কাঁদবো কেন? ভিজে চোখ দুটো রুমাল দিয়ে মুছে ড্রাইভারকে বলল, চলো চলো তাড়াতাড়ি চলো। গাড়িটা বাড়ির দিকে এগিয়ে চলে। জয়া মনে মনে ভাবে, ওটাই তোর বাবা, কিন্তু ওকে তুই আর কোনোদিনই বাবা বলে ডাকতে পারবি না। এখন তোর বাবার নাম ডাক্তার অমিত সরকার, কারণ বিয়ের পরই ডাক্তার অমিত মেয়েকে আইনগত দত্তক নিয়ে নেয়। এখন আমার স্বামী ডাক্তার অমিত সরকার। সব থেকে আমার কাছের মানুষ অমিত, কত উদার মনের মানুষ। সব কিছু জেনেও আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, ভালোবেসে আপন করে কাছে টেনে নিয়েছে। আমাদের সকলের জন্য ভাবে, চিন্তা করে। আর ধীমান, স্ত্রীর মর্যাদা দেওয়া তো দূরের কথা, হাসপাতালে এসেও নিজের সন্তানকে একবার চোখের দেখা দেখল না। আমাকে আর মেয়েকে ওই অসহায় অবস্থায় রেখে চলে গেল। এমন দায়িত্বহীন মানুষ কখনো কারোর স্বামী হতে পারে? কোনো সন্তানের বাবা হওয়ার যোগ্যতা তার নেই। মায়ের আঁচলের ছায়া থেকে যে বেরিয়ে আসতে পারে না, সে তো কাপুরুষ। ধীমানি একদিন ছিল আমার সব থেকে কাছের মানুষ, সে আজ আমার কাছ থেকে অনেক দূরে, বহু দূরে। ও এখন আমার কাছে পরপুরুষ। ওকে নিয়ে অনর্থক আবার কেন ভাবছি? অস্থির মনটাকে বাগিয়ে এনে অমিত আর ছেলেমেয়ের কথা মনে পড়তেই মন থেকে কর্পূরের মতো উবে গেল ধীমানের প্রতিচ্ছবি। এইভাবেই স্বামী, ছেলে আর মেয়েকে নিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে জয়া। ছেলে অরিন্দম আর মেয়ে অরিশা, দুই ভাই বোন স্কুলের গণ্ডি পেরিয়ে MBBS পাশ করে বছর 3 ডাক্তারি প্র্যাকটিস করার পর দুই ভাই বোন উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। বিদেশ থেকে দুই ভাই বোন ফিরে এসে মেডিকেল কলেজে কাজে জয়েন করে। মেডিসিন স্পেশালিস্ট হিসেবে ডক্টর অরিশা সরকারের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। ছেলে ডক্টর অরিন্দম সরকারেরও সুনাম ছড়িয়ে পড়ে চিকিৎসা জগতে। গ্রামের দাদু দিদা গর্ব করে বলে, আমার নাতি নাতনি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। ধীমানদের গ্রামের সকলে জয়ার শারীরিক উন্নতির খবর পায়। প্রতিবেশীরা এগিয়ে এসে ধীমানের মাকে বলে, হায় হায়, ঘরের লক্ষ্মীকে বাইরে পাঠিয়ে দিলে গো। এই প্রতিবেশীরাই একদিন বলেছিল শিশুকন্যাটি সংসারের অপয়া, অমঙ্গল সূচক। এরপরেও ধীমান অনেকবার জয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু আর দেখা হয়নি। এখন সারাটা দিন বিড়ি, সিগারেট আর মদের নেশায় মুদ হয়ে থাকে। মেয়ে আর স্ত্রীকে হারিয়ে ধীমান পাগলের মতো হয়ে যায়। দিনের পর দিন নীরবে চোখের জল ফেলে যায়। কয়েক বছর অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকার পর ধীমান মারা যায়। ধীমানের মৃত্যু সংবাদ পেয়ে জয়া খুব দুঃখ পায়। মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে ধীমান বলেছিল জয়াকে আর মেয়েকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু সে আশা পূরণ হয়নি ধীমানের।
পুত্র শোকে মা মীরা দেবীও অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী, অভাব অনটনে ভুগছে। বাড়িতে দেখাশোনা করারও কেউ নেই। কোনো দিন মা মীরা দেবীর খাবারও জোটে না। কুসংস্কার যে একটা সুখের সংসারকে ভেঙে তছনছ করে দিতে পারে, এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলা যেতে পারে। ডাক্তার অমিতেরও চাকরি থেকে অবসর নেওয়ার সময় হয়ে এলো। আর বছর 5 চাকরি আছে। জ্যোৎস্না দিদি অনেক আগেই চাকরি থেকে অবসর নিয়েছেন। জয়া মনে মনে ভাবে, সেই দুর্দিনে দিদি যদি আশ্রয় না দিতেন, আমিও আমার মেয়ে কোথায় ভেসে চলে যেতাম। উনি আমার কাছে মানুষ রূপে সাক্ষাৎ ভগবান। ভগবানকে কোনোদিন চোখে দেখিনি, উনি আমার পরম শ্রদ্ধেয় দিদি। ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। দিদির এখন বয়স হয়েছে, দিদিকে নিজের কাছেই রেখেছে জয়া। দিদি এখন এ বাড়ির গৃহকর্ত্রী, সবাইকে আগলে রেখেছেন। অরিন্দম আর জয়িতা দিদিকে বড় মা বলে ডাকে। 2 ভাই বোন ডিউটি থেকে এসেই আগে জিজ্ঞাসা করে বড় মা সময় মতো খাওয়া দাওয়া করেছে কিনা। জয়া আর অমিত দিদির প্রতি আদর ও সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। এভাবেই অরিশার ভরা সুখের সংসার আনন্দ উল্লাসে এগিয়ে চলেছে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। শুনছিলেন গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যামসুন্দর দত্তর কলমে কুসংস্কার। বিভিন্ন চরিত্রে সোমা, সৌমিতা, জ্যোতির্ময়, অমিত, অয়ন্তিকা, সুরজিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টসে জানান।